আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো আশা করি। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করব। দেখো, তাপগতিবিদ্যা হচ্ছে যে একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। একবারে প্রথম অধ্যায় হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টাই হচ্ছে তাপগতিবিদ্যা। তো তোমরা যারা এখানে ক্লাস করছো বা হচ্ছে যারা ক্লাস করবা নিয়মিত, আমাদের হচ্ছে যে এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে নিয়মিত আমাদের যে ইউনিভার্সিটি আওয়ার ড্রিম এই চ্যানেলে নিয়মিত তোমাদের জন্য ফ্রি ক্লাস থাকবে আমাদের। তো তোমরা যারা করতে চাও তাহলে এই চ্যানেলে হচ্ছে যে সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে যে এই চ্যানেলের মধ্যে মধ্যে ঢুকে দেখবা যে ভাইয়ারা কি কি ফ্রি ক্লাস নিচ্ছে। আমরা হচ্ছে ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি এই দুইটা অধ্যায়ের, আর সাথে সাথে হচ্ছে আইসিটি এই তিনটা সাবজেক্টের তোমাদের হচ্ছে যে আমরা ফ্রি ক্লাসগুলো এখানে দিব, নিয়মিত আপলোড করব, তোমরা এখান থেকে করতে পারবা। দেখো, ঈদ কিছুদিন আগেই গেল আমাদের, যে রমজানের যে ঈদটা। তারপর হচ্ছে এখন আমাদের পড়াশোনা সবারই একটা উপযুক্ত সময় তোমাদের অবশ্যই এখন এই মুহূর্তে খুবই সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে তোমরা পিছাই পড়বা। এমনি হচ্ছে তোমরা যারা এইচএসসি, মূলত আমাদের এই ক্লাসগুলো বেশিরভাগ হচ্ছে যে এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট গুলা করতেছো, 27 ব্যাচের। আর হচ্ছে 26 ব্যাচেরও তোমরা দেখতে পারো। 26 ব্যাচে যাদের একটু গ্যাপ আছে তারা হচ্ছে যে এইচএসসি যারা 26, তারা হচ্ছে এই ক্লাসগুলো দেখলে উপকৃত হবা। তো হচ্ছে একটু সিরিয়াসনেস হয়ে এখন হচ্ছে একটু সিরিয়াসনেস যারা ছিল তারা হচ্ছে এখন থেকে একটু সিরিয়াস হয়ে পড়াশোনাটা ঠিকঠাক করো, তাইলে আশা করি ভালো কিছু করতে পারো। দেখো, আমরা হচ্ছে ঈদের পরবর্তী গাইডলাইন নিয়ে আলোচনা করব, বাট হচ্ছে আমাদের মূল যে পড়াশোনা তাপগতিবিদ্যার যে আজকের যে লেকচারের যে টপিকগুলো আমি এখানে নিয়েছি এগুলো আগে দেখাবো। তারপর হচ্ছে তোমাদের ঈদ পরবর্তী যে করণীয় বা গাইডলাইন, তুমি কিভাবে কি পড়াশোনাটা শুরু করবা বা কিভাবে ফুল দমে প্রিপারেশনটা নেওয়া শুরু করবা ওইটা বলবো। আচ্ছা, চলো আমরা হচ্ছে আমাদের প্রথম একবারে যে টপিকটা তাপগতিবিদ্যার, ওইটা হচ্ছে যে দেখো, অধ্যায়ের নামই হচ্ছে তাপগতিবিদ্যা। তাইলে তাপ সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে আসলে তাপ জিনিসটা কি। আচ্ছা, তাপ জিনিসটা যদি তোমার জানতে হয়, দেখো এখানে হচ্ছে কি আছে, তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। আচ্ছা, তোমাদের হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি এই অধ্যায় তোমরা পড়ছো অনেকেই হচ্ছে যে কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায়গুলো অনেকেই পড়ছো। এই হচ্ছে পঞ্চম অধ্যায়, ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায় অনেকে পড়ছো, আবার হচ্ছে অনেকে না পড়তে পারো, কোনো সমস্যা নেই। আমাদের এই ক্লাসগুলো দেখো, এখানে বলছি কি আমাদের পদার্থ জিরো বেসিক অন শর্ট ক্লাস। কথার মানে হচ্ছে তুমি যদি আগে এই অধ্যায় শুরু না করো, এই অধ্যায় থেকে কিছু পড়ো না, তুমি যেই ক্লাসটা শুরু করবো ওই ক্লাসে বেসিক পড়াই দিব। বেসিক নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না, বেসিক পড়াই দিবে। এখান থেকে সিকিউ এবং এমসিকিউ আমরা দেখাই দিব। তাইলে হচ্ছে তোমার টেনশন নাই যে আগে হচ্ছে ক্লাস করি নাই। তুমি যে ক্লাস থেকে শুরু করবা সেই ক্লাস থেকেই তুমি পড়া বুঝতে পারবা। এইভাবে আমাদের স্লাইড গুলো এখানে সাজানো। তাইলে এখন তুমি দেখো যে এই যে এখান থেকে আমরা শক্তি পড়ছি, যারা পড়ছো তো ভালো, না পড়লেও কোনো সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি। দেখো এখানে জিনিসটা কি, যে এখানে যে শক্তির বিভিন্ন রূপ আছে। বলতো আমরা শক্তির বিভিন্ন রূপের কি কি নাম জানি? যে শক্তি, দেখো আমরা শক্তিকে বলতে পারি যে তাপ শক্তি। তোমরা জানো যে তাপ এক প্রকার শক্তি, ধরলাম তাপ শক্তি। এছাড়া আর কি কি শক্তি আছে? এছাড়া আছে শব্দ শক্তি আছে, তোমরা পড়ছো এসএসসির মধ্যেও পড়ছো যে শব্দ শক্তি আছে। এরপর কি থাকতে পারে? এরপর হচ্ছে যে রাসায়নিক শক্তি থাকতে পারে। রাসায়নিক শক্তি, যে একটা হচ্ছে মৌলের মধ্যে যে শক্তি বিদ্যমান থাকে বা ওইগুলাকে কি বলে? রাসায়নিক শক্তি। এছাড়া পারমাণবিক শক্তি, তারপর হচ্ছে সৌরশক্তি, এরকম অনেক ধরনের শক্তি আছে, বা বিদ্যুৎ শক্তি বা হচ্ছে যান্ত্রিক শক্তি। এছাড়া তোমরা পড়ছো যান্ত্রিক শক্তি, এরকম বিভিন্ন প্রকার শক্তি আছে। তাইলে শক্তির একটা প্রকার বা একটা রূপই হচ্ছে কি? তাপ। তাইলে আমরা শক্তির মধ্যে যা পড়ে আসছি মোটামুটি বলা যায় তাপ এক প্রকার শক্তি, যা কি কাজ, কি তার কাজ হচ্ছে ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। এটাই একে কিউ বা এইচ দ্বারা
প্রকাশ করা হয়। আচ্ছা, তাইলে তাপ বললাম এক ধরনের শক্তি, তাপটা কি হইতে পারে? আচ্ছা বলো তো, আমরা যে শক্তি নিয়ে আলোচনা করলেই কিন্তু তাপটা হয়ে যাবে। আচ্ছা বলো তো, শক্তির আমরা কি পড়ছি বলো তো? শক্তির কি সৃষ্টি আছে? শক্তির দেখবা কি সৃষ্টি বা ধ্বংস নাই। শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই। শক্তির সৃষ্টি বা হচ্ছে ধ্বংস নাই, এটা তোমরা পড়ে আসছো। শক্তির সৃষ্টি বা হচ্ছে ধ্বংস নাই। তাইলে কি আছে ভাইয়া? শক্তির রূপান্তর আছে। যে আমাদের যে এই যে শক্তির রূপান্তর আছে। তাইলে শক্তি রূপান্তরিত, এক শক্তি যেমন তাপ শক্তি রূপান্তরিত হয়ে তোমার হচ্ছে কি সৌর শক্তি হইতে পারে, বা হচ্ছে যান্ত্রিক শক্তি হইতে পারে, বা হচ্ছে তোমার রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে তাপ শক্তিতে পরিণত হইতে পারে। এরকম শক্তির রূপান্তর আছে। কিন্তু শক্তির কি নাই? শক্তি সৃষ্টিও নাই এবং এর কেউ ধ্বংস করতে পারবে না। এখন তাপ যেহেতু এক প্রকার শক্তি, তাইলে এইটা হচ্ছে তাপের সাথে রিলেটেড জিনিসপাতি। এখন এই যে তাপ নির্ভুলভাবে পরিমাপ করা যায় যে যন্ত্রের দ্বারা, তাকে হচ্ছে ক্যালোরিমিটার বলা হয়। কি বলা হয়? যে তাকে ক্যালোরিমিটার বলা হয়। এই যে ক্যালোরিমিটার, এটা হচ্ছে কি কিসের পরিমাপ করা যায়? যে তাপের পরিমাপ করা হয়। এখন এখানে যদি আমরা একটু পড়ি, দেখো হচ্ছে তোমাদের আরেকটা স্লাইড নিয়ে দেখাই দিচ্ছি। দেখো, যদি তাপের যদি আমি একক পড়ি, যে তাপকে হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে যে তাপ। এখন তাপের একটা এসআই একক আছে। তাপের এসআই একক কি? তাপের এসআই একক হচ্ছে জুল। ওই যে শক্তি বা হচ্ছে শক্তির যে একক পড়ছি, এইটাই হচ্ছে যে তাপেরও একক সেম। এখন শক্তি এই জুল, এর আরেকটি তাপের অন্য আরেকটি এককেও ব্যবহার করা হয়। অন্য আরেকটি একক কি? আরেকটি একক হচ্ছে ক্যালোরি। সিএল, ক্যালোরি, এটাকে ক্যালোরি বলা হয়। তাপের অন্য আরেকটি একক কি? ক্যালোরি। এখন অনেক সময় তোমার অ্যাডমিশন পরীক্ষায় বা হচ্ছে তোমার এমসিকিউর মধ্যে এর রূপ মানে অনেক সময় জুলের সাথে ক্যালোরি একটা সম্পর্ক নির্ণয় করতে বলে। তখন তুমি কি করবা? যে হচ্ছে এর দেখা যায় কি, যে আমাদের 1 ক্যালোরি সমান দেওয়া যায় কি 4.2 জুল। এইটা দেওয়া যায় যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। এখন পরীক্ষার মধ্যে আসবে যে 2 ক্যালোরি সমান কত জুল। 2 ক্যালোরি সমান কত জুল? তখন কি করবা? যে তাহলে তুমি জানো 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাইলে যদি অতএব 2 ক্যালোরি সমান কি দিবা? 2 × 4.2, তাহলে কত হয়? যে 8.4 জুল। এইটা হচ্ছে অ্যান্সার হবে। তাইলে এইটা হবে অ্যান্সার। এরকম হইতে পারে। আবার হচ্ছে উল্টাও দিতে পারে। আরেকটা জিনিস আরেকভাবেও দিতে পারে। এই কোশ্চেনটা একটু ঘুরানো হইতে পারে, যে তাইলে জুল দিয়ে আমি কিভাবে ক্যালোরিতে রূপান্তর করতে পারি। তাইলে তুমি এখানে জানো যে এইটা মনে রাখবা, যে 1 জুল সমান 0.24। 1 জুল সমান তোমার কি? যে 0.24 ক্যালোরি। এইটা তুমি দিতে পারো। এখন এখানে যদি তোমার 2 বা হচ্ছে 5 জুল বলে, তুমি এটা দিয়ে এখানে জাস্ট গুণ করলেই তোমার এখানে ক্যালোরি এককে মান চলে আসবে। ওইটাই হচ্ছে অ্যান্সার থাকবে তোমার। শেষ। যে এই দেখো, তাপ বেশি, তাপ নিয়ে এত কিছু হাইপের কোনো দরকার নাই। তাপের সংজ্ঞাটা পড়বা, এসআই এককটা পড়বা, এরপর এই যে অ্যাডমিশন বা হচ্ছে তোমার এমসিকিউর মধ্যে যেটা আসবে এটাতেই দেখাই দিলাম। এটা হচ্ছে কি 3 স্টার টপিক। এটা হচ্ছে 3 স্টার। এখান থেকে এমসিকিউ একটা আসেই, বেশিরভাগ পরীক্ষায় এমসিকিউ আসে। চলো তারপর হচ্ছে নেক্সট টপিকে, যে তাপমাত্রা। দেখো, এই অধ্যায়ের মধ্যে তাপ এবং তাপমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা। এখন এর বেসিক বা সংজ্ঞাটাই যদি আমরা না জানি তাইলে তো হবে না। তাইলে দেখো সংজ্ঞাটা কি তাপমাত্রা? যে তাপমাত্রা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা। কি অবস্থা? বস্তুর হচ্ছে একটি তাপীয় অবস্থা। যা ওই বস্তু হতে অন্য বস্তুতে
তাপ প্রবাহের নিয়ন্ত্রণ করে এবং তাপ প্রবাহের অভিমুখ নির্ধারণ করে। অভিমুখ কথার অর্থে কোন দিকে যাবে, তাপটা কোন দিকে যাবে এইটার অভিমুখ নির্ধারণ করে কি, এই হচ্ছে তাপমাত্রাটা। ধরো যে কোনো বস্তুর তাপমাত্রা এবং কম আছে আর একটা একটু বেশি আছে, তাইলে তাপমাত্রা কি করবে, যে কম, যেটায় কম আছে ওই দিকে ধাবিত হবে। আচ্ছা, এখানে তোমাদের যদি আমি কোন একটা বস্তু আঁকাই, ধরো হচ্ছে এই একটা বস্তু আছে, এই বস্তুর তাপমাত্রা, আচ্ছা তোমরা মোটামুটি জানো যে তাপমাত্রা পরিমাপের স্কেল হচ্ছে 3টি স্কেল আছে, 3টি স্কেল। তাপমাত্রা পরিমাপের একটা হচ্ছে যে তোমার সেলসিয়াস স্কেল, সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াসে মাপা হয়। তারপর হচ্ছে ফারেনহাইট, এটা কি এফ। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কেলভিন স্কেল। এই কেলভিন কি, এটা হচ্ছে কেলভিনে তাপমাত্রা মাপ হয়। এখন ধর এই একটা বস্তু, এর হচ্ছে যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। আরেকটা বস্তু এইখানে আছে, এই বস্তুর হচ্ছে তাপমাত্রা আছে কত, যে তাপমাত্রা আছে ধরো 12 ডিগ্রি সেলসিয়াস। এখন তাপমাত্রা সর্বাবস্থায়, তাপমাত্রা এটা মনে রাখবা যে তাপমাত্রা সর্বোচ্চায় যে কি হয়, যে বেশি ঘনত্বের বা বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে ধাবিত হয়। এইটা হচ্ছে যে তাপমাত্রার একটা ধর্ম। তাহলে বলো তো, এখানে একটা অভিমুখ পাওয়া যাইতেছে না, এই যে দেখো এইদিকে হচ্ছে, এইটা হচ্ছে অভিমুখ। এইটা কি, এটা হচ্ছে অভিমুখ, যে এই যে এ ধরো একটা বস্তু আর এই ধরো এটা বি বস্তু, তাইলে বি বস্তু থেকে এ বস্তুর দিকে ধাবিত হইতেছে, তাইলে এইটা একটা কি, অভিমুখ। এটাই বলছে মূলত। আর হচ্ছে তাপ এটা নিয়ন্ত্রণ করে। এছাড়া দেখো এখানে একটা কি আছে, এছাড়া যদি এই যে দেখো একটা যন্ত্রের নাম আছে, যে যন্ত্র দ্বারা বস্তুর তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে তাপমান যন্ত্র বা হচ্ছে থার্মোমিটার বলা হয়। কি যন্ত্র, একটা তাপমান যন্ত্র বা হচ্ছে থার্মোমিটার। এখন থার্মোমিটার হচ্ছে কি, থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা মাপ। ধরো আমার হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা মাপা দরকার, তাইলে আমি একটা থার্মোমিটার ব্যবহার করব। কি, তোমরা অনেকেই নাম শুনেছো যে থার্মোমিটার আমি হচ্ছে দিয়ে কি করতে পারি, আমি হচ্ছে ধরো কারো শরীরে হচ্ছে জ্বর আসছে বা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা মাপা দরকার, তখন আমি এই থার্মোমিটারটা ব্যবহার করব। এখন থার্মোমিটার আছে, কয়েক ধরনের থার্মোমিটার আছে। এখান থেকে তোমাদের একটু দেখাই, যে ধরো থার্মোমিটার থাকতে পারে, কি থার্মোমিটার থাকতে পারে, যে পারদ থার্মোমিটার থাকতে পারে, পারদ থার্মোমিটার আছে। তারপর আছে রোদ থার্মোমিটার, তাহলে এইরকম থার্মোমিটার আছে। এখন এই যে পারদের ধর্ম ব্যবহার করে এই থার্মোমিটার বা হচ্ছে এই তাপমাত্রা পরিমাপ করা হয়। রোদ থার্মোমিটারে কি করে, রোদ থার্মোমিটারে হচ্ছে যে সেম, যে আচ্ছা দেখো যে রোদ থার্মোমিটারে আমার এখান থেকে কারেন্ট চলে গেছে, রেকর্ড করার সময় কারেন্ট চলে গেছে, সমস্যা নেই, তোমরা হচ্ছে স্লাইড গুলো খুব ভালোভাবে দেখতে পারবা, কোনো সমস্যা নাই। যে দেখো রোদ থার্মোমিটারের মধ্যে কি করা হয়, রোদ থার্মোমিটারে হচ্ছে রোদের ধর্ম ব্যবহার করে এই তাপমাত্রা পরিমাপ করা হয়। তাইলে বলতো থার্মোমিটারের কি কাজ, থার্মোমিটারের কাজই হচ্ছে তাপমাত্রা পরিমাপ করা। এবং এই তাপমাত্রা পরিমাপ কাদের সাহায্যে করা যায়, যে পারদ থার্মোমিটারের সাহায্যে করা যায় এবং রোদ থার্মোমিটারের সাহায্যে করা যায়। চলো পরবর্তীতে আমাদের পরবর্তী স্লাইডে যাই। যে দেখো উষ্ণতামিতিক ধর্ম, এখানে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো, যে পারদ থার্মোমিটার এবং রোদ থার্মোমিটার সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবে। যে এখানে দেখো যে আমাদের কি আছে, যে উষ্ণতামিতিক ধর্ম, তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়। কিসের পরিবর্তনে, এই যে দেখো তাপমাত্রার পরিবর্তনে। কিসের পরিবর্তনে, ধরো তাপমাত্রা ছিল কত 5 ডিগ্রি সেলসিয়াস, হুট করে এখানে হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তাহলে তাপমাত্রার পরিবর্তন হইল না? হ্যাঁ, তাপমাত্রার পরিবর্তন হইল। কত পরিবর্তন হইল, ধরো তাপমাত্রার পরিবর্তন হয়েছে, যে এখানে ডেল দাও, ডেল তাপমাত্রার পরিবর্তন, যে বড়টা থেকে ছোটটা বিয়োগ, 95 থেকে 5 বিয়োগ, তাইলে কত থাকে 90 ডিগ্রি সেলসিয়াস। এইটা হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন, যে ডেল।
ডেল ইজ ইকুয়াল টু 95 মাইনাস কত 5 ইজ ইকুয়াল টু কত হয় 90 ডিগ্রি সেলসিয়াস হয় বা 90 ডিগ্রি, এতটুকু তুমি ধরতে পারো। ধরলে এইটাই হচ্ছে একটা পরিবর্তন। এইটাকে কি বলা যায়? এইটাই হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এই যে ডেল দ্বারা বোঝায় কি? বোঝায় যে তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, এর জন্য কি হয়? যে পদার্থের বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন, এই যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায়, তাকে কি বলা হয়? উষ্ণতামিতিক ধর্ম। এই যে দেখো, এখন আমরা পড়বো যে আচ্ছা তাইলে হচ্ছে যেহেতু আমরা তাপমাত্রা মাপবো, তাপমাত্রা মাপার জন্য এই যে নির্ণয় করার জন্য কি ব্যবহার করা লাগবে বলতো? এই যে একটু আগে পড়ে আসলাম থার্মোমিটার। আচ্ছা, থার্মোমিটারের মধ্যে কি পড়ছিলাম? যে দুই ধরনের থার্মোমিটার বা হচ্ছে আরো থার্মোমিটার থাকতে পারে। তাহলে আমরা মূলত দুইটা পড়বো, মেইন দুইটা পড়বো। একটা হচ্ছে পারদ থার্মোমিটার, আর একটা কি? আর একটা হচ্ছে রোদ থার্মোমিটার, তাহলে এই দুইটা। তাহলে এখন বলো তো এর বিশেষ ধর্মটা কি? এর বিশেষ ধর্ম দেখবা কি তোমরা, যেটা হচ্ছে শরীরে তাপমাত্রা মাপে জ্বর হইলে তখন কি হয়? ওই যে ওটাকে একটা থার্মোমিটার বলা হয়। ওই থার্মোমিটারের মধ্যে কি হয়? যে পারদ থাকে, ওই পারদের প্রসারণ হয়। ওই পারদের কি হয়? পারদের এখানে এর যে পারদের প্রসারণ হয়। কি হয়? দেখবা কি পারদ যা ছিল তাপমাত্রা, শরীরের তাপমাত্রা বেশি, এর জন্য পারদের প্রসারণ হয়। প্রসারণ হলে বোঝা যায় যে কত ডিগ্রিতে যাই থামে, তখন আমরা বলতে পারি 102, 103, 104 ডিগ্রি হয়েছে, যে তাপমাত্রা বা জ্বর হয়েছে আমরা যেটাকে বলি, ওইটাই হচ্ছে যে এই পারদ থার্মোমিটার দিয়ে সাধারণত মাপা হয়। তাহলে এখানে কি? পারদের প্রসারণ। তাহলে পারদের এই যে প্রসারণ, এই যে প্রসারিত হয়েছে তাপমাত্রার জন্য, এই যে পারদের প্রসারণটাই হচ্ছে কি? উষ্ণতামিতিক ধর্ম। এই উষ্ণতামিতিক ধর্ম, এই পারদের প্রসারণ কি? পারদের প্রসারণ হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। এবং এই রোদের ক্ষেত্রেও সেম হয়। রোদের হচ্ছে রোদ থার্মোমিটারে কি হয়? রোদ থার্মোমিটারে হচ্ছে কি? রোদের হচ্ছে বাধা দান কম করে অনেক সময়, বা হচ্ছে বাধা দান, এখানে যে বাধা সৃষ্টি করে, বাধা সৃষ্টি, এই যে বাধা সৃষ্টি করে, বাধা অনেক সময় কম করে, কখনো বেশি করে, এই যে বাধা সৃষ্টি, এইটা হচ্ছে কি? একটা উষ্ণতামিতিক ধর্ম। তাই এইটাই হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। এটা কিন্তু তোমাদের কয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে জ্ঞানমূলক, আসবে পরীক্ষায়। এরপর দেখো উষ্ণতামিতিক পদার্থ। দেখো যে সকল পদার্থের উষ্ণতামিতিক ধর্ম, দেখো এর মাত্র পড়ে আসলাম না আমরা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম জিনিসটা। তাহলে এই যে উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়, তাদেরকে উষ্ণতামিতিক পদার্থ বলে। তাহলে যে সকল পদার্থের নামটা, এই যে পদার্থটা, ওই পদার্থটাকেই বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। তাইলে এই যে আমরা আগে পড়ে আসছি, বলতো তাইলে কি হবে? এই যে পারদ, এখানে যে আমরা পারদটা ব্যবহার করলাম, তাইলে হচ্ছে এখানে যে আমরা পারদ, এইটাই যে আমরা রোদ ব্যবহার করলাম, এই যে পারদ, তাইলে হচ্ছে পারদ কি? পারদ একটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ, কারণ এইটাই তো প্রসারিত হয়েছিল। তাইলে এইটাই তো একটা পদার্থ ব্যবহার করছি থার্মোমিটারের মধ্যে। তাইলে এইটাকে বলবো আমরা কি? উষ্ণতামিতিক পদার্থ। এটাকে আমরা বলবো উষ্ণতামিতিক পদার্থ। আবার হচ্ছে যদি রোদ দেই, এই যে রোদটাই হচ্ছে কি? রোদটাই হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। এই হচ্ছে কথা। আর রোদের যে বাধা বা পারদের যে প্রসারণ, তাকে আমরা কি বলবো? উষ্ণতামিতিক ধর্ম। আর শুধু পারদ বস্তু বা হচ্ছে পদার্থ, এই যে রোদ, এটাকে আমরা বলবো উষ্ণতামিতিক কি? পদার্থ। এই হচ্ছে কথা। এরপর দেখো আমরা আরেকটা জিনিস পড়বো, যে তাপীয় সমতা। দেখো আমরা হচ্ছে আজকে তাপগতিবিদ্যার 0তম সূত্র পড়বো। যে আমরা প্রথমেই পড়বো, এখানে পড়বো তাপগতিবিদ্যার 0তম সূত্র পড়বো। ওই সূত্রের যদি আমার বিস্তারিত জানতে হয় বা বুঝতে হয় ওই সূত্রটা, তাইলে আমার এই যে ছোট্ট একটা বেসিক, এইটা আমাদের জানা দরকার। দেখো তাপীয় সমতা জিনিসটা কি? যে একাধিক বস্তু যদি তাপীয়ভাবে সংযুক্ত থাকে এবং তাদের মধ্যে তাপের কোনো আদান প্রদান না ঘটে,
বস্তুগুলি তাপীয় সমতায় আছে বলে ধরে নেওয়া হয়। এইটাই হচ্ছে কি তাপীয় সমতা। আচ্ছা ধরো এই একটা বস্তু, এই একটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে এই একটা বস্তু, আর হচ্ছে আরেকটা বস্তু আছে, ধরো এই আরেকটা বস্তু আছে, এটা হচ্ছে কি বস্তু, বি বস্তু। এখন এর সাথে যদি সংযুক্ত থাকে, কি বলছে, তাপীয় সংযুক্ত অবস্থায় থাকে। এখন তাপীয় সংযুক্ত অবস্থা কি, সংযুক্ত অবস্থা তুমি যদি এইখানে আরেকটা বস্তু আঁকাই দাও, এইখানে যদি তুমি আরেকটা বস্তু আঁকাও, এখানে যদি তুমি এই আরেকটা বস্তু আঁকাই দাও এইখানে, তাহলে কি হবে, দেখো এর সাথে সংযুক্ত অবস্থায় আছে না, এর সাথে সংযুক্ত অবস্থায় আছে না, তাইলে দেখো এইটার মধ্যে যে তাপ থাকবে, ধরো ডিগ্রি সেলসিয়াস যেই পরিমাণ তাপ থাকবে, এইখানে সেম পরিমাণ তাপ থাকবে, কারণ এখান থেকে এটা হচ্ছে আদান প্রদান করতে পারবে। আর এইটার সাথে এইখানে যে পরিমাণ তাপ থাকবে, এইটা হচ্ছে সমান তাপমাত্রা থাকবে। বা হচ্ছে তুমি আরেকটা বস্তু, এই একটা বস্তু আছে, আবার হচ্ছে এই আরেকটা বস্তু আছে, একে যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেওয়া হয়, তাইলে এইটাই যদি 5 ডিগ্রি থাকে, 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এইটারও সেম তাপমাত্রা থাকবে। এই যে সমতা অবস্থা, এটাকে বলা হয় কি তাপীয় সমতা, তাপমাত্রার তাপীয় সমতা। এই হচ্ছে কথা, যে তাইলে তাপীয় সমতা কি হবে, যে এইটা হচ্ছে তাপমাত্রা এরকম থাকবে, এরপর হচ্ছে এর মধ্যে যে তাপ, এর মধ্যে যে তাপ থাকবে, ধরো কত জুল, ধরো হচ্ছে যে তাপ থাকবে ওই তাপটা হচ্ছে সমভাবে থাকবে। এই হচ্ছে কথা। এরপর দেখো, এখন এই এতটুকু বেসিক দিয়েই হচ্ছে আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা পড়তে পারবো। দেখো এখানে শূন্যতম সূত্র যখন আমরা পড়বো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এই প্রথম সূত্রটাই আসছে, এইটা আমাদের তাপগতিবিদ্যা অধ্যায়ের এইটা হচ্ছে প্রথম সূত্র, শূন্যতম সূত্র। তোমরা এর আগে পড়ে আসবা কি, যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, কিন্তু শূন্যতম সূত্র সচরাচর আমরা কোথাও পাই না। কিন্তু এটা শূন্যতম সূত্র নামকরণ হইলো কেন, দেখো একজন হচ্ছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দিয়ে দিছে, এখন ওইটাই সম্পূর্ণ বেসিক ক্লিয়ার হয় নাই, কিন্তু এখন একবারে বেসিক দিয়ে আরেকটা সূত্র আবিষ্কৃত হয়েছে, তখন ওইটার নাম কি, ওইটা যদি 3 নাম্বার দেয়, তাহলে সবাই 3 নাম্বারটা কি আগে পড়বে, 3 নাম্বারটা আগে পড়বে না, সবাই 1 নাম্বারটা পড়বে, তারপর হচ্ছে 2 নাম্বারটা পড়বে, তারপর হচ্ছে 3 নাম্বারটা পড়বে। তাইলে প্রথম সূত্র আবিষ্কৃত হওয়া শেষ, 2 নাম্বার সূত্র আবিষ্কৃত হওয়া শেষ, এখন আবার একটা বেসিক, একটা হচ্ছে কি বেসিক সূত্র আবিষ্কৃত হয়েছে, এর জন্য একে নাম দিছে যে শূন্যতম, বা হচ্ছে জিরো, শূন্যতম সূত্র, শূন্যতম সূত্র, এর নামকরণ করা হয়েছে শূন্যতম সূত্র। এই হচ্ছে কথা, এই হচ্ছে হিস্টোরি। এরপর দেখো তাইলে এখানে কি বলছে শূন্যতম সূত্রে, যে দুটি বস্তু, আচ্ছা দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে, একে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে। একবারে সহজ জিনিস, যা দেখাই আসলাম, যে দুটি বস্তু, আচ্ছা এই ভাইয়া এই একটা বস্তু, এই এ বস্তু, আর হচ্ছে আরেকটা বস্তু, এই হচ্ছে আরেকটা বস্তু, কি আরেকটা বস্তু হচ্ছে বি বস্তু, আরেকটা বস্তু কি বস্তু, বি বস্তু। এখন এই বস্তুকে বলছে কি তৃতীয় আরেকটা কোন বস্তুর সাথে যদি আমি তাপীয় সমতায় নিই, এটা হচ্ছে থার্ড 3 নাম্বার আরেকটা বস্তু। আচ্ছা তাপীয় সমতায় নিতে হলে কি করতে হবে, এই বস্তুর সাথেও সংযুক্ত করতে হবে, এই বস্তুর সাথেও সংযুক্ত করতে হবে। তাইলে এইখানে আমি আরেকটা বস্তু নিলাম, তাপীয় সাম্য অবস্থা নেওয়ার জন্য এইখানে কি করলাম, আমি আরেকটা বস্তু নিয়ে নিলাম। এই হচ্ছে একটা বস্তু বা পদার্থ, এই হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে একটা বস্তু, এই যে 3টা বস্তু। এখন বলো তো, এখন এইখানে যে তাপমাত্রাটা থাকবে, আমাদের যে তাপমাত্রাটা থাকবে, এখানে যেই তাপমাত্রা থাকবে, এটার তাপমাত্রা T1, এটার তাপমাত্রা T2 যদি থাকতো, ধরো এইখানে এইটা যে T1 একটা সময় কত ছিল, যে তাপমাত্রা ছিল হচ্ছে ধরো তোমার হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা এই T2 একটা সময় তাপমাত্রা ছিল T2 এর হচ্ছে কত, যে হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস, আর এইটার তাপমাত্রা আছে কত, এইটার তাপমাত্রা এই যে সি নামক বস্তু, এটা হচ্ছে এ বস্তুর তাপমাত্রা, এটা হচ্ছে বি বস্তুর, আর একটা সি বস্তু আছে, এই সি বস্তুর তাপমাত্রা ধরো কত আছে, তাপমাত্রা ধরো তোমার যে কত 5 ডিগ্রি সেলসিয়াস, এতটুকু আছে। এখন এই যে যখন তাপীয় সমতায় নিব, এই যে দেখো এখানে কি বলছে,
যে তৃতীয় কোনো বস্তুর সাথে যখন তাপীয় সাম্যাবস্থায় আসবে, সাম্যাবস্থা বলতে এটা থেকে এখানে তাপমাত্রা আসবে, এখান থেকে এখানে তাপমাত্রা আসবে, বা এইটা যখন বেশি তাপমাত্রাটা হয়ে যাবে তখন এখান থেকে এদিকেও যাইতে পারে, কোনো সমস্যা নাই। তাইলে তখন কি হবে, সবার তাপমাত্রা T1 এর তাপমাত্রা ইজ ইকুয়াল টু T2 এর তাপমাত্রা ইজ ইকুয়াল টু T3 এর তাপমাত্রা, সবার তাপমাত্রা সেম হয়ে যাবে। প্রথমত হইবে কি, প্রথমত যখন এ বস্তু এবং এটা হচ্ছে সি বস্তু, এর তাপমাত্রা, সি বস্তুর তাপমাত্রা CT, প্রথমে কি হবে, প্রথমে এই ক্ষেত্রে হবে যে T1 ইজ ইকুয়াল টু T3, এতটুকু হবে প্রথমে তাপ। আর এইখানে কি হবে, এইখানে T2 এখান থেকে তাপমাত্রা এখানে যাবে বা এখান থেকে এদিকে আসবে, আসার পর T2 ইজ ইকুয়াল টু T3 হবে। হওয়ার পর শেষবারে যখন পুরাটা যখন গণ্য করা হইবে তখন এই জিনিসটা চলে আসবে, T1 ইজ ইকুয়াল টু T2 ইজ ইকুয়াল টু T3। তাইলে সবাই কি থাকবে, সবাই তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এইটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আচ্ছা, এরপর দেখো আমরা তাপমাত্রা, আমরা সবাই তাপমাত্রা পরিমাপ করি, কি করি, তাপমাত্রা পরিমাপ করি। তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন স্কেল ব্যবহার করা হয়, এটাই এখন আমরা পড়বো, কারণ এখান থেকে তোমাদের এটা একটা 3 স্টার টপিক, এখান থেকে তোমাদের কোশ্চেন আসেই। তাইলে প্রথমত যে আমরা 3টে স্কেল ব্যবহার করি সাধারণত, এছাড়া আরো ছোটখাটো স্কেল আছে যা দিয়ে বেশিরভাগ তাপমাত্রা মাপা হয় না, এইটা হচ্ছে মেজর। যে তাইলে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। এখন এখান থেকে আমাদের কি পড়তে হবে, এখান থেকে প্রত্যেকটা স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক পড়তে হবে, নিম্ন স্থিরাঙ্ক এবং হচ্ছে আর একটা কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমাদের পড়তে হবে। যে দেখো এখন যদি আমরা এখানে একটা দাগ দেই, যে এটা হচ্ছে তোমাদের একটা ছক আঁকাই সুন্দরভাবে দেখাই দিচ্ছি, তাহলে হচ্ছে তোমরা খুব সহজেই হবা যে এটা হচ্ছে নিম্ন, এই যে সেলসিয়াস স্কেলের নিম্ন, নিম্ন স্থির বিন্দু, স্থির বিন্দু, তোমরা হচ্ছে সুন্দরভাবে এগুলো সব নোট করবা। আর এটা হচ্ছে ঊর্ধ্ব, ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু। আর এটা হচ্ছে মৌলিক ব্যবধান, এই যে ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দু বিয়োগ করলে যে আমাদের মৌলিক, প্রত্যেকটা স্কেলের মৌলিক ব্যবধান কি থাকে, মৌলিক ব্যবধান, মৌলিক ব্যবধান। আচ্ছা, তাহলে প্রত্যেকটা হচ্ছে আমি সুন্দরভাবে দেই, দাগ কাটি, তাইলে হচ্ছে সুন্দর লাগবে আর হচ্ছে বুঝতে পারবা সহজে। দেখো সেলসিয়াস স্কেলের নিম্ন স্থির বিন্দু বা হচ্ছে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস, কত, 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থির বিন্দু হচ্ছে 32 ফারেনহাইট, কত, 32 ফারেনহাইট। এবং কেলভিন স্কেলে এইটা হচ্ছে কত, 273 কেলভিন নিম্ন স্থির বিন্দু। এবং সেলসিয়াস স্কেলে যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু বা হচ্ছে বাষ্পীভবনের যে বিন্দুটা, ওইটাকে ধরা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলকে এইটাকে ধরা হয় কত, এইটাকে বলা হয় 212 ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট দেওয়া যায়, তাইলে এইটা ধরা যায় এইটা। এরপর এইটা হচ্ছে যে ঊর্ধ্ব স্থির বিন্দু, কেলভিন স্কেলে কত, 373 কেলভিন। এখন এইখানে তুমি এখন মৌলিক ব্যবধান, এই যে 100 থেকে 0 বিয়োগ দাও, তাইলে এটার মৌলিক ব্যবধান থাকে 100। এটাকে এই মৌলিক ব্যবধানকে এন দ্বারা প্রকাশ করা হয়, মোটামুটি মৌলিক ব্যবধানকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এইটা থাকে তোমার হচ্ছে ফারেনহাইট স্কেলে 180, আর এইটাও হচ্ছে 100। এই হচ্ছে কথা। এখন এই যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক আছে। ধরো তোমার কোনো পরীক্ষায় আসলো যে একটা এক্সামের মধ্যে আসলো কি, যে কেলভিন স্কেলের তাপমাত্রা দেওয়া আছে, যে কেলভিন কত, যে 373 কেলভিন দেওয়া আছে। একে তোমার হচ্ছে কি করতে হইতে পারে, যে একে তোমার ডিগ্রি সেলসিয়াস মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তরিত করতে হইতে পারে। তখন তুমি কি করবা, তাইলে হচ্ছে অবশ্যই তোমার কি লাগবে, যেখান থেকে তোমার মোটামুটি, আচ্ছা তাই হ্যাঁ, এটা মোটামুটি সম্পর্ক জানতে হবে। তাইলে তাপমাত্রা পরিমাপের স্কেলের মধ্যে সম্পর্ক জানতে হবে, ওইটাই আমরা এখন জানবো। দেখো যে আমরা প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে যে
আমাদের প্রত্যেকটা স্কেলের জন্য আমরা কি করতে পারি, যে আমাদের ধরো সেলসিয়াস স্কেলের মধ্যে যে সম্পর্কটা, এখানে কাদের কাদের, যে সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক, ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক আমরা তৈরি করব। এক নম্বরে দেখো, যদি আমি সেলসিয়াস, ধরো সেলসিয়াস স্কেলের যে কোনো একটা পার্টের জন্য পার্ট মাইনাস হচ্ছে 0 ডিগ্রি মানে নিম্ন স্থির বিন্দু, ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু ডিভাইডেড বাই হচ্ছে কি নিম্ন স্থির বিন্দু। আবার হচ্ছে ইজুকাল টু, এটা সমান কি হবে, এই যে আমরা ফারেনহাইট স্কেল পড়ছি এটার যে কোনো একটা পয়েন্ট মাইনাস নিম্ন স্থির বিন্দু কত পড়ছিলাম বলতো 32, ডিভাইডেড বাই যে ঊর্ধ্ব স্থির বিন্দু 212 ডিভাইডেড বাই কত, যে নিম্ন স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু ইজুকাল টু, আমরা কি বলতে পারি, যে হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা কি 273, এই যে নিম্ন স্থির বিন্দু কেলভিন স্কেলের, এবং কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু কত 373 মাইনাস হচ্ছে যে আমার 273, এটা আমরা লিখলাম। এটা হচ্ছে যে সম্পর্ক, এদের মধ্যে সম্পর্ক, যে কি কেলভিন তারপর ফারেনহাইট তারপর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। এখন এইটাকে আমরা একটু মডিফাই করব। দেখো এইরকমও তুমি ম্যাথ করতে পারবা, বাট হচ্ছে এটাকে আমরা একটু মডিফাই করতে পারি। যেমন এই যে সি মাইনাস 0 আছে, মানে কথার অর্থ কি সি, আর হচ্ছে 100 মাইনাস 0 কথার মানে কি, যে 100 লিখতে পারি ইজুকাল টু, এটা হচ্ছে এফ মাইনাস 32 এইভাবেই থাকবে, ডিভাইডেড বাই এখানে কত হয়, এখানে হয় 180 হয়, কত হয় 180 হয়। এরপর দেখো এইখানে যদি তুমি করো কে মাইনাস কত 273 ডিভাইডেড বাই কত হয়, যে আমার এখানেও 100 থাকে। এই হচ্ছে সম্পর্ক, এটা দ্বারা তোমরা ম্যাথ করবা। এই হচ্ছে একটা সমীকরণ, এটা কি সমীকরণ, এইটা দ্বারা আমরা অনেক ম্যাথ করব, সামনে করব, দেখবা কি সামনেই আমরা করতেছি। এখন এইটাকে আরেকটু মডিফাই করা যায়। এখন দেখো এই যে সি মাইনাস 0 কথার অর্থ হচ্ছে ডেল সি। ডেল সি হচ্ছে কি, যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন। আবার হচ্ছে যে ডেল এফ কথার অর্থ কি, যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন। আবার হচ্ছে ডেল কে কথার মানে কি, ডেল কে কথার মানে হচ্ছে যে কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন, এই ধারা এইটা বোঝায়। তাইলে তুমি এখান থেকে আরেকটা সম্পর্ক বানাও, এখান থেকে যদি বানাই, এই যে এইটার সমান আমি লিখতে পারি ডেল সি ডিভাইডেড বাই, এই যে দেখো এখানে মৌলিক ব্যবধান কত 100 ইজুকাল টু, এইটা হচ্ছে কি এই যে উপরে এতটুকু দিয়ে আমি কি লিখতে পারি, এতটুকু দিয়ে লিখতে পারি ডেল এফ, মানে পরিবর্তন, কিসের পরিবর্তন, যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা পরিবর্তন, ইজুকাল টু এটা হচ্ছে কত, সরি এখানে 100 লিখে রাখছি না, ও এটা 180 কত, এই 180 ইজুকাল টু এটাকে লিখতে পারি ডেল কে, এটা হচ্ছে কি ডেল কে ডিভাইডেড বাই হচ্ছে এখানেও হচ্ছে 100। এই হচ্ছে সম্পর্ক, এই হচ্ছে 2 নাম্বার সমীকরণ, মানে এই 2 নাম্বার সমীকরণ, এই দুইটা ধারা, এই দুইটা আমরা যে সূত্রের যে সম্পর্ক, এ ধারা আমরা অনেকগুলা ম্যাথ করবো। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সূত্র নিয়ে আসছি। চলো এখন দেখো, এখন মোটামুটি দেখো এখন পড়া শেষ, আজকের টপিক আমাদের মোটামুটি শেষ। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা কোশ্চেন সলভ করব। দেখো তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসছি, যে আমাদের যে কোশ্চেন আছে এই কোশ্চেন গুলা নিয়ে আসছি, তোমরা এগুলা করতে পারবা। এগুলো এই যে কোশ্চেন, দেখো এই যে কোশ্চেন নিয়ে আসছি, আর এই কোশ্চেন এগুলো সলভ করবে। এর আগে তোমরা অনেকেই চাইছো ভাইয়া ঈদ পরবর্তীতে যে আমরা হচ্ছে কিভাবে পড়াশোনা শুরু করব বা আমাদের কি করা উচিত, এটা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছ। এর জন্য হচ্ছে এতটুকু একটু বলবো যে কি করবা। মূলত তোমাদের এখন যারা ফুল ডেডিকেশন নিয়ে পড়াশোনা করবা তারাই হচ্ছে ভালো করতে পারবে, এছাড়া কিন্তু এই সরকারের আমলে বা এই শিক্ষা ব্যবস্থায় বেশি ভালো করতে পারবা না, ফেল আসবে, একবারে বলে দিলাম ফেল আসবে। তাইলে তুমি ফেল থেকে যদি বাঁচতে হয়, আর তোমার তো ফেল থেকে বাঁচার টার্গেট না, তোমার হচ্ছে যে এই এইচএসসি যারা 27 ব্যাচ, এইচএসসি যারা 27 ব্যাচ, তারা যদি চাও, মন থেকে যদি চাও, তুমি এখন একটা এ প্লাস উঠানো তোমার দ্বারা কোনো ব্যাপারই না। আর হচ্ছে তুমি এ প্লাস পাবা। তারপর হচ্ছে এই যে অ্যাডমিশন পরীক্ষা আছে, এখানে তোমার ভালো করতে হবে, তোমার প্রসেস আছে যে একটা এ প্লাস পাইতে হবে। প্রথমে এইচএসসি 27 যারা আছো, যে এ প্লাস পাইতে হবে, তারপর হচ্ছে কি করতে হইবে, তারপর হচ্ছে অ্যাডমিশনে ভালো করতে হবে। আর যারা এইচএসসি
এইচএসসি 26 ব্যাচ আছো, তারা কি করবা, যে কোনো ক্লাস করবা, খালি ক্লাস করে তারপর হচ্ছে কি করবা, কোশ্চেন সলভ করতে চলে যাবা। কোন রকম দেখবা যে একটা ভালো রেজাল্ট এ বা হচ্ছে এ প্লাস পাওয়ার মতো একটা ক্যাপাসিটি তৈরি করবা। এরপর হচ্ছে অ্যাডমিশনের সময় খুব ভালোভাবে পড়াশোনা করে একটা অ্যাডমিশন দিলে, কোথাও চান্স হইলে, এইটাই হচ্ছে যে আমাদের শিক্ষা জীবনের সফলতা। এইটাই ধরা হয় যে আমাদের যে 12 বছরের যে শিক্ষা জীবন, এই 12 বছরের শিক্ষা জীবনের সফলতা হচ্ছে কি, আমার হচ্ছে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে হবে এবং অ্যাডমিশন পরীক্ষায় বুয়েট, কুয়েট বা হচ্ছে মেডিকেল বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো তোমার পড়াশোনা করতে হবে জীবনকে ভালো দিকে যদি নিতে চাও। তাহলে এখন ঈদ পরবর্তী তোমাদের জন্য গাইডলাইন যে এতটুকুই থাকবে। দেখো অনেক তোমার সময় নষ্ট করছো, অনেক সময় নষ্ট করছো, অনেক সময়, প্রায় হচ্ছে এখন তোমরা হচ্ছে কি 7-8 মাস বা হচ্ছে সময় নষ্ট করছো, এইচএসসি সময় নষ্ট করছো, ওই রকম ভালোভাবে পড়া হয় নাই অনেকেরই। তারা কি করবা, তারা 1 নাম্বারে, তোমাদের 1 নাম্বার কাজ হচ্ছে যে একটা ঘুষানো রুটিন নিবা, একটা গুছিয়ে রুটিন করবা, গুছিয়ে রুটিন করে নিবা, করবা, হ্যাঁ, গুছিয়ে একটা রুটিন করবা। এখন তুমি কলেজে যাও বা হচ্ছে তোমার এখানে একটু সময় দিতে হয়, ওইখানে সময় দিতে হয়, এইগুলা মেনটেন করে তারপর হচ্ছে ঘুষানো একটা রুটিন করবা, রুটিন করে ওই অনুযায়ী চলবা। আর হচ্ছে আমাদের যারা প্রাইভেট ব্যাচ আছে, প্রাইভেট ব্যাচ স্টুডেন্টকে আমরা সুন্দরভাবে একটা রুটিন করে দিছি, তারা ওই নিয়ম ফলো করবে। এরপর দেখো যে আমাদের 2 নাম্বার কাজ কি, 2 নাম্বার কাজ হচ্ছে যে গুছানো রুটিন করবা। এরপর নিয়মিত ওই রুটিন অনুযায়ী তোমার নিয়মিত পড়তে হবে। ওই নিয়ম অনুযায়ী কি করতে হবে, যে নিয়মিত পড়তে হবে, নাইলে কিন্তু ভালো করতে পারবা না। 1 দিন পড়লা, 2 দিন পড়লা না, 1 দিন পড়লা, 5 দিন পড়লা না, তাইলে কখনই তুমি ভালো কিছু করতে পারবা না। তাইলে হচ্ছে আর হচ্ছে আমাদের এখানে যে বা তুমি যেখানেই প্রাইভেট পড়ো, টিউশন পড়ো বা হচ্ছে ব্যাচে পড়ো বা হচ্ছে আমাদের এখানে যারা পড়ো, তারা হচ্ছে ওই ক্লাসগুলা, যে ক্লাসগুলো তুমি করবা, ওই ক্লাসগুলা একবারে ক্লাসে মনোযোগ থাকতে হবে, একবারে ডেডিকেটেড ভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো শেষ করতে হবে, একবারে ডেডিকেশন ভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো তোমার শেষ করতে হবে। শেষ করলে এরকম, এরপর হচ্ছে প্রত্যেকটা ক্লাসের নোট করবা, প্রত্যেকটা ক্লাসের বা যা পড়ো সবগুলো নোটের মধ্যে তুলবা, জানো হচ্ছে একবার ওই অধ্যায় শেষ করলে পরবর্তীতে জানো আর কোনো ঝামেলায় পড়তে না হয়, ওই নোট থেকে জানো আমি আবার ওইটা শেষ করতে পারি, বারবার রিভিশন করতে পারি। তারপর কি করবা, 5 নাম্বার কাজ হচ্ছে যে 4 নাম্বার না, তাইলে হচ্ছে 5 নাম্বার কাজ হয়েছে তোমার যে তারপর এই যে নোট করা, বেসিক পড়া শেষ, তারপর হচ্ছে মোটামুটি যে পড়া শেষ, তারপর তুমি বেসিক পড়বা খুব ভালোভাবে, এই বেসিক নিয়ে কোনো জানো না থাকে। তারপর হচ্ছে কাজ কি, বেসিক পড়া শেষ, তারপর তুমি এখান থেকে যত পারো এমসিকিউ করবা এবং সিকিউ কইরা ওই পুরো অধ্যায়টা শেষ করে দিবা। শেষ এই অধ্যায়টাই কি একবারে অধ্যায়টা এরকম, প্রত্যেকটা অধ্যায় এরকম কমপ্লিট করে ফেলবা, একবারে অধ্যায় শেষ করবা এইভাবে। তাইলে হচ্ছে তোমার ওই অধ্যায় থেকে যত কঠিন কোশ্চেন নিয়ে আসো তুমি পারবা। এখন তোমাদের জন্য এই যে যত কিছু বললাম, এর জন্য আমাদের একটা কম্বাইন্ড একটা ব্যাচ আছে, টার্গেট এ প্লাস প্রাইভেট ব্যাচ। এখানে আমরা পদার্থ এবং হচ্ছে রসায়নের একবারে ডেডিকেটেড ক্লাস হয়, প্রতিদিন ক্লাস হয়, যে সপ্তাহে হচ্ছে 6 দিন ক্লাস হয়। এই যে দেখো সপ্তাহে হচ্ছে 6 দিন ক্লাস করে, যে মাসে তুমি হচ্ছে 24টা ক্লাস পাবা। দেখো এইটা আমাদের একটা ব্যাচ সিস্টেম। ব্যাচ বলতে তোমরা সবাই প্রাইভেট পড়ো, এক স্যারের কাছে কি যে 700 টাকা ব্যাচে পড়ো না, 700 টাকা 800 টাকা বা হচ্ছে 1000 টাকা তোমরা হচ্ছে ব্যাচে এই টাকায় পড়াশোনা করো না। এটাও আমাদের একটা ব্যাচ সিস্টেম, যে আমরা এক ব্যাচে অল্প কিছু মানুষ রাখি, অল্প কিছু ধরো হচ্ছে যে 20 জনের মতো একটা ব্যাচে মানুষ থাকে, 20 জন বা হচ্ছে 30 জন মানুষ আছে। এই হচ্ছে আমাদের ব্যাচ। যারা হচ্ছে এই ক্লাস
করছো বা ভালো লাগছে, তারা হচ্ছে যে যদি কেউ আমাদের যে ভাইয়া পদার্থের অনেক গ্যাপ, আমার রসায়নের অনেক গ্যাপ, যে পদার্থ আমরা এটা হচ্ছে ফার্স্ট পেপার পড়াই, ফার্স্ট পেপার অনেকেই শেষ করছো, অনেকে শেষ করো নাই, যারা শেষ করো নাই তারা বলি আমাদের এখানে আসো, তোমাদের ফার্স্ট পেপার এইটার রসায়নেরও হচ্ছে ফার্স্ট পেপার পড়াই, যে একবারে ডেডিকেটেড ভাবে শেষ করাই দিব। প্রত্যেকটা ক্লাসের তোমরা এখানে আর কি পাবা, যে লেকচার শিটটা বা স্লাইডটা তোমার সাথে সাথে পেয়ে যাবা, এবং অধ্যায় শেষে তোমাদের একটা পরীক্ষা নিব এবং পুরস্কার দেই। ওই প্রত্যেক মাসে, প্রত্যেক মান্থলি আমরা একটা পুরস্কার দিই, ওই পুরস্কার পাবা তোমরা। আর হচ্ছে যে তোমাদের একটা পার্সোনাল গ্রুপ থাকবে, ওই গ্রুপে তোমাদের সর্বক্ষণ তুমি তোমার যে সমস্যাই হবে তুমি ওই গ্রুপে বলবা, আমরা সলভ করে দিব। তুমি এক জায়গা থেকে পড়তেছো, ধরো পড়তেছো কত 11টার সময়, দিন 11টার সময় তুমি পড়াশোনা করতেছো, হ্যাঁ, তখন তোমার এক জায়গা দিয়ে একটা কোশ্চেন বাজলো, তুমি হচ্ছে আমাদের ওই গ্রুপে দিলে, এই যে গ্রুপটা দিবা, গ্রুপে দিলে আমরা ওখানে সলভ করে তোমাকে দিয়ে দেবো সাথে 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 সাথে, বা আমরা একটু ফ্রি হয়ে তোমার সাথে সাথে দিয়ে দেবো। তাহলে এই হচ্ছে যে, আর আইসিটি কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাবা, আইসিটি সম্পূর্ণ ফ্রি পাবা। আর হচ্ছে এই যে ক্লাস গুগল মিটে করতে পারবা, ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো হবে, এর জন্য তোমার কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, কিছু করতে হবে না, তোমাকে আমি লিংক দিব, লিংক অনুযায়ী তোমরা ক্লাস করবে। এখন যদি এই প্রাইভেট ব্যাচটা ভর্তি হইতে চাও, এই নাম্বারে কল করবা, এই যে দেখো 016025006669, এই হচ্ছে আমাদের একটা নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো বা হচ্ছে কল দিতে পারো, কল দিলে হচ্ছে আমাদের এই ব্যাচে তোমাকে ভর্তি করাই নিব। আর এইটার হচ্ছে ভর্তি ফি মানে খুবই কম রাখছি, তোমরা এক সাবজেক্ট পড়ো কত 700 টাকা 800 টাকা বা 1000 টাকা দিয়া, আমরা হচ্ছে 3 সাবজেক্ট, কি ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, তারপর হচ্ছে আইসিটি, এই 3 সাবজেক্ট আমরা মাত্র 500 টাকায় পড়াই দিব, 3 সাবজেক্ট মাত্র 500 টাকায় পড়াই দিব। তোমরা যারা হচ্ছে ডেডিকেশন আছে, না ভাই আমার ভালো কিছু করতে হবে, আমার সব পড়াশোনা ঠিকঠাক করে তারপর পরীক্ষার হলে বসতে হবে, আমার বড় একটা স্বপ্ন, আমার হচ্ছে মেডিকেলে পড়তে হবে, বা হচ্ছে যাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে হবে বিশ্ববিদ্যালয় বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজে, তারা হচ্ছে আমাদের এখানে ভর্তি হইতে পারো, তাদের একবারে বেসিক থেকে ক্লিয়ার করে দিব আমরা সবকিছু। চলো শেষ, এতটুকুই কথা। এরপর হচ্ছে আমরা যে আমাদের যে এই যে পড়াশোনা করলাম, এখান থেকে কি কি আমাদের এমসিকিউ আসে, বা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষায় কি কি কোশ্চেন আছে। দেখো তোমাদের কিন্তু সামনে বড় একটা জিনিস আসতেছে, অ্যাডমিশন টাইম, তখন হচ্ছে তোমার অনেক পড়াশোনার মাধ্যমে তোমার একটা বিশ্ববিদ্যালয় অর্জন করতে হবে বা হচ্ছে মেডিকেল অর্জন করতে হইবে, নাহলে কিন্তু এখানে দেখো লাখ লাখ স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয় তোমাদের, ওখান থেকে মাত্র অল্প কিছু সংখ্যক খুব মেধাবী যারা বা যাদের হচ্ছে পরিশ্রমের মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করছে, তারাই কিন্তু চান্স পায়, এছাড়া কিন্তু আর কাদেরও চান্স হয় না, এটা বুঝা আগাবা। এরপর দেখো কি এখানে আছে, যে এমন একটি তাপমাত্রা বের করো যার মান সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই হয়। আচ্ছা, সম্পর্ক পড়লাম কি ভাই, আমি কিছু পড়ি নাই, পড়ছি যে সেলসিয়াস, এই যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক পড়ছি, এছাড়া আমি কিছু পড়ি নাই। এখন আমি এটা কেমনে উত্তর দেব, এই যে দেখো, তাইলে তুমি কি করবা। আচ্ছা, এতটুকু মুইছে দি, দেখো যে আমরা জানি যে ধরো উইনো, আমরা যেটা জানি ওই যে সূত্রটা লিখবো, আর কিছু লিখবো না আমরা। আচ্ছা, কি হইলো উইনো, আমরা জানি কি জানি, যে এই সেলসিয়াস এবং ফারেনহাইট মধ্যে সম্পর্ক জানি। আচ্ছা, সেলসিয়াস সি ডিভাইডেড বাই 100, এটা ইজ ইকুয়াল টু ফারেনহাইট স্কেলের এফ মাইনাস কত 32 ডিভাইডেড বাই কত 180, এটা পড়ছি না, এটা পড়ছি। এটা হচ্ছে ইজ ইকুয়াল টু আর একটা আছে, ওইটা আমার লাগবে না, কারণ ওইটা হচ্ছে আমাদের কেলভিন, কেলভিন কি আছে, কেলভিন নাই, তাইলে এটা আমার লাগবে না। তাইলে হচ্ছে এতটুকু দিয়েই আমি ম্যাথ করতে পারবো। তাইলে এখন দেখো সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা, ফারেনহাইট স্কেলের যে তাপমাত্রা সব সমান হবে, ইজ ইকুয়াল টু, তাহলে দুইটাই সমান, এটাকে সমান তুমি কি ধরতে পারো, একটা এক্স ধরতে পারো, এই সমান কি এক্স ধরবা, যে এই দুইটা সমানই এক্স, যেখানে সেলসিয়াসের তাপমাত্রা পাবো সেখানেও এক্স এর মান এক্স বসাবো, যেখানে ফারেনহাইট পাবো ওখানেও এক্স বসাবো। তাহলে তুমি যদি বসাও, তাহলে সি সমান তুমি এক্স দাও, এক্স ডিভাইডেড বাই হচ্ছে 100 ইজ ইকুয়াল টু কি বসাইতে পারো, যে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180, এটা বসাও। এখন তোমাদের আরেকটু তোমার এই সূত্রটা মডিফাই করে আসি, তোমাদের এখান থেকে আরেকটু সূত্রটা মডিফাই করে আসি, তাইলে আরো সহজ হবে। যে দেখো ডেল সি, বা এই যে সি,
সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যে এইটাকে তুমি 20 দ্বারা ভাগ দাও, এই যে নিচের যে 100, এই 100, 180, তারপর এই 100 আছে, একে যদি তুমি 20 দ্বারা ভাগ দাও প্রত্যেকটা সংখ্যাকে, তাহলে তোমার আসে 5। তাহলে তুমি এটা সমান 5 লিখতে পারো। ডেল এফ সমান এইটাকে তুমি কত লিখতে পারো, এটা সমান তুমি 9 লিখতে পারো, আর এইটা সমান এইটাও হচ্ছে 5। এই হচ্ছে সম্পর্ক। তাহলে এইটা 3 নাম্বার। হ্যাঁ, এইটা হচ্ছে 3 নাম্বার। এই তিনটে একটাই কিন্তু আমি একটু মডিফাই করছি, এছাড়া তিনটে সূত্র না, কিন্তু একটা সূত্রই 3 ভাবে একটু মডিফাই করছি, এইখানে 3 ভাবে মডিফাই করছি। তাইলে তুমি এই যে প্রত্যেকটার ক্ষেত্রে তুমি কি বসাইতে পারো বলো তো, যে তুমি এখানে বসাইতে পারো যে এইটা সমান 5 বসাইতে পারো, যে প্রত্যেকটার কত ধারা ভাগ, 20 ধারা ভাগ করবা, ছোট করবা, ধারা ভাগ করতেছো। 20 দ্বারা ভাগ করলে x/5 ইজ ইকুয়াল টু কত থাকে, f মাইনাস 32 বাই হচ্ছে 9। এখন তুমি এটা আড়াআড়ি গুণ করো, এই যে আড়াআড়ি গুণ করো, জাস্ট আড়াআড়ি গুণ করলে 9x ইজ ইকুয়াল টু কত হয়, 5। এই দেখো f এর জায়গায় আমি কি বসাবো, x বসাবো, তাইলে এই x টা বসাও, এই f এখানে মুইছা দাও, এখানেও মুইছা দাও। আমরা কি বসাইতে পারি, এখানেও x বসাইতে পারি, x বসাইতে পারি। তাহলে এই 9x আর এদিকে থাকে তোমার কি 5x, আর হচ্ছে মাইনাস 5 দ্বারা এইটাকে যদি তুমি এই যে মাইনাস এইটা আছে, তাইলে তুমি করলে কত হবে, 100 মেবি 160 হয়। হ্যাঁ, 160 হয় মোটামুটি। তাইলে তুমি এখন এইটা কি করবা, এইটাকে হচ্ছে যে এখানে ক্যালকুলেশনটা একটু আস্তে আস্তে করবা তোমরা ক্যালকুলেশনে, আমার তো এখানে মানে ক্যালকুলেটর নাই কাছাকাছি। তোমরা তারপর এইটাকে হচ্ছে কি নেবা, এই পাশে নিয়ে যাবা। তাইলে এখানে আর কি করতে পারো, তাহলে 9x আর এইটা আছে মাইনাস 5x ইজ ইকুয়াল টু মাইনাস 160 এরকম থাকবে। এরপর তুমি x, কত x থাকে, 4x থাকে, 4x আর এদিকে থাকে মাইনাস 160। এখন তুমি x দিয়ে যদি এইটাকে ভাগ দাও, এই যে 160 কে তুমি কত 4 দিয়ে ভাগ দিবা, তাহলে কত হয়, 4 দিয়ে ভাগ করলে মোটামুটি তোমার এখানে যে মাইনাস 40 ডিগ্রি আসে, মাইনাস 40 আসে। এখন এই মাইনাস সেলসিয়াসে তুমি মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াসও হইতে পারে, বা হচ্ছে ফারেনহাইটে মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইটও হইতে পারে। এই দুইটা তাপমাত্রায় কি হবে, সেলসিয়াস এবং হচ্ছে ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে, একই পাঠ পাওয়া যাবে। এই হচ্ছে কথা, শেষ। এরপর দেখো আর নাই বেশি ক্লাস, এই একটা অধ্যায়টা করলেই আমাদের শেষ হবে। দেখো এক কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি ছিল, ওখান থেকে 35 ডিগ্রিতে নামা হলো, তাইলে কি হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তাইলে ডেল সি কি পরিবর্তন বলছিলাম, যে তাহলে এটা তোমার আছে 100 থেকে কততে নামছে, 35-এ নামছে, তাহলে কত থাকে, 65 ডিগ্রি সেলসিয়াস থাকে। করতে পারো, নামান হলে ফারেনহাইট স্কেলে এর পরিবর্তন কত হবে। আচ্ছা, ফারেনহাইট স্কেলের পরিবর্তন দেখো, এখানে বারবার বলছি যে পরিবর্তনকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, তাইলে ডেল এফ এর মানটা তোমার চাইছে, এইটাই চাইছে। তাইলে তুমি এখানে পড়ছো না যে ডেল সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু কি, ডেল এফ ডিভাইডেড বাই কত, 9। পড়ছো না, পড়ছো, ওই যে আমাদের সমীকরণ থেকে আসছে। তাইলে আনলে এটা হচ্ছে কি শর্ত মতে বা হচ্ছে সূত্র মতে। এরপর এখান থেকে তুমি করো, ডেল সি এর মান কত বসাবা, 65। তাইলে হচ্ছে এখানে তুমি 65 বসাও, 65 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 5, আর হচ্ছে এখানে ডেল এফ এর মানই তো বের করতে হবে বাই 9। আর গুণ করো, জাস্ট হচ্ছে কি করবা, আর গুণ করো, আর গুণ করলে এই যে আর গুণ করো, তাইলে ডেল এফ ইন্টু 5, আর এদিকে থাকে কত, যে 65 ইন্টু 9। এখন এখান থেকে ডেল এফ এর মানটাই আমার লাগবে, এখান থেকে কির মান লাগবে, ডেল এফ এর মান লাগলে হচ্ছে যে 65 ইন্টু 9 ডিভাইডেড বাই হচ্ছে যে এখানে তোমার কত হয়, এখানে হচ্ছে 5 নিয়ে আসবে। তাইলে এটা করলে তোমার মনে 117 আসে, 117 ফারেনহাইট, 117 ফারেনহাইট পরিবর্তন। তাইলে ফারেনহাইট স্কেলের পরিবর্তন কত হবে, যে 117 ফারেনহাইট। এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব ইজি না, খুব ইজি। এরকম আমাদের প্রতিদিন ফ্রি ক্লাসগুলো হবে, প্রতিদিন আমাদের লাইভ ফ্রি ক্লাসগুলো হয়। এছাড়া হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমরা কি করি, আপলোড দিয়ে রাখি। তাইলে তোমরা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তাইলে হচ্ছে পরবর্তী দিনের ক্লাস যে আপলোড করবো তোমাদের কাছে চলে যাবে, তুমি এটা দেখতে পারবা। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।